গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। সময়টা 1944-এর গোড়ার দিকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তিম লগ্নে ব্রিটিশ অধীনস্থ ভারতবর্ষ। দিকে দিকে বিদ্রোহের মশাল জ্বলে উঠেছে। এমন অগ্নিগর্ভ সময় গজিয়ে উঠেছে শয়ে শয়ে বিপ্লবী দল, যাদের জীবনের মূল উদ্দেশ্য হয়ে উঠেছিল দেশমাতৃকার শৃঙ্খল মোচনে আত্মনিয়োগ করা এবং প্রয়োজনে মৃত্যুবরণ করা। তাদের কাছে ফাঁসির মঞ্চ হয়ে উঠেছিল পরম আরাধ্যের দেবালয়। যে দেবীর মুক্ত কিশোরী পুঞ্জ মেঘে লুকিয়ে থাকে আসন্ন মহাপ্রলয়ের সুসংকেত, এবং যে রৌদ্র বসনের মখমলের অঞ্চল উন্মুক্ত আকাশ তলে ঝলকে সম্মোহিত করে রাখে মনুষ্যকে, ইন্টারোগেশন সেলের সেই অমানবিক অত্যাচারকেও দেশপ্রেমের অগ্নিমন্ত্রের কাছে মাথা নত করতে বাধ্য করে এই অরুণ খুনের তরুণরা। 43-এ দুর্ভিক্ষের রেশ তখনও গেঁথে রয়েছিল অসহায় বঙ্গ সন্তানদের মনে। তার উপর চেপে বসল ব্রিটিশ সরকারের নমকভোজী ভারতীয় সৈন্যদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণাঙ্গনে নিজেদের স্বার্থ চরিতার্থে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া ক্ষোভ। শহর থেকে অনেক দূরে পাহাড় বেষ্টিত বনাঞ্চলে বা গহীন অরণ্যে চলত এই সৈনিকদের যুদ্ধের প্রশিক্ষণ। ভাইসরয়ের নির্দেশে কলোনেলদের তত্ত্বাবধানে গড়ে উঠেছিল সেনা ছাউনি, আর তার সংলগ্নে এলাকায় কলোনেলদের জন্য তৈরি হয়েছিল বিরাট বাগানবাড়ি। দিবারাত্রি অমানবিক পরিশ্রম করার পরও অর্ধেক দিন দুবেলা খাবার জুটত না সৈনিকদের। প্রতিবাদ করাতে বেতের ঘা ও বেদম প্রহার অনিবার্য ছিল এই যান্ত্রিক প্রাণীগুলোর বরাতে। সৈনিকদের জন্য বরাদ্দ আর্থিক অনুদান লুট হয়ে যেত এই কলোনেলদের তদারকে। বহু সৈন্য অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় প্রাণ হারায়। তাতে সরকারের বিন্দুমাত্র টনক নড়ে না। পথে নেমে আন্দোলন বা আইনি সাহায্যের রায় সবই ওই হত্যাকারীর পরিচালিত বিচারালয়ের ন্যায় যেত। ঠিক এই সময় শ্রাবণের এক বর্ষণমুখর রাত। ছাতনার জঙ্গলে নিকষ কালো অন্ধকারের আচ্ছাদন ভেদ করে দুজোড়া হেডলাইটের আলো এসে পড়ল। বৃষ্টি স্নাত জঙ্গলের কর্দময় পথ ধরে ঝড়ের গতিতে তারা মিনি কুপার গাড়িটা চালিয়ে বেরিয়ে যাচ্ছিলেন কলোনেল এডওয়ার্ড রবিনসন। শ্রান্ত মেঘের বুক চিরে অপার জলধারা বর্ষিত হচ্ছিল এবং একই সাথে প্রবল বজ্রপাত। বন্য সাপদেরাও যেন সেই দুর্যোগে আশ্রয় হারিয়ে আন্দোলনে বেরিয়েছে। কোনো ব্যাঙের কর্কশকে যেন ক্রমশ ঢেকে দিচ্ছিল মোটর গাড়ির শব্দ। আচমকাই ব্রেক কষলেন কলোনেল সাহেব। কুয়াশার চাদর ভেদ করে দাঁড়িয়ে রয়েছে এক আততাই, পরনে ধুতি এবং গায়ে চাদর। অন্ধকারে মুখটা স্পষ্ট বোঝা না গেলেও এইটুকু বোঝা যাচ্ছিল যে তার মুখ কালো কাপড়ে ঢাকা। চোখের নিমেষে সে একটা বন্দুক বের করে গাড়ির দিকে তাক করে। হতচকিত কলোনেল গাড়ি স্টার্ট দিয়ে গিয়ার লাগিয়ে গতি তুলে এগিয়ে গেলেন সেই ছায়ামূর্তির দিকে। কোনো ক্রমে তাকে চক্রপৃষ্ঠ করেই এ তল্লাট ছেড়ে পালিয়ে যেতে হবে, কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক। চোখ বন্ধ করে গাড়ি নিয়ে অর্ধেক পথ এগিয়ে আসা মাত্রই পরপর দুটো গুলির শব্দ কানে এলো। চলন্ত মিনি কুপার গিয়ে সজোরে ধাক্কা দিল গাছের গুঁড়িতে। মর্মর শব্দে গুড়িয়ে গেল সামনের কাঁচগুলো। আহত কলোনেল যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বেরিয়ে আসার আগেই ঘটে গেল এক মর্মান্তিক বিস্ফোরণ। বোমাটা ফাটা মাত্রই দাউ দাউ করে আগুন জ্বলে উঠল গাড়ির বনেটে। হামাগুড়ি দিয়ে জোর খাটিয়ে ব্যাক সিটে আসার অদম্য চেষ্টা করেও হাঁটুর হাড় ভেঙে টুকরো হয়ে যাওয়ার যন্ত্রণায় বারংবার ব্যর্থ হয়ে আর্ত চিৎকারে ফেটে পড়লেন কলোনেল। কিন্তু সেই বোবা আর্তনাদ শোনার একটা লোকও ছিল না। মৃত্যুপুরী সেই অভয়ারণ্যে
কেউ ছিল না। তার সারা শরীর আগুনের আঁচে পুড়তে শুরু করল। কাঁচা দগদগে ঘা আর বিগলিত মাংসপেশি সচক্ষে দেখে আর সহ্য করতে পারলেন না তিনি। সেখানে অকাল মৃত্যু বরণ করলেন। আমরা এই ঘটনার খবর পাই তখন ঘড়িতে রাত 2:17 কেটেছে। শুশুনিয়ার এই ফরেস্ট বাংলোয় রাতের দিকে আলো থাকে না। অগত্যা হারিকেনের আলোয় বেশি রাত অবধি লেখালেখি করতে পারা যায় না, যেহেতু জ্বালানি খুবই সীমিত। এই গ্রাম থেকে 25 মাইল দূর থেকে রসদ এবং জ্বালানি নিয়ে আসতে হয় এই অঞ্চলের মানুষদের। যদিও এই পর্বত বেষ্টিত গ্রামের জনসংখ্যা হাতে গোনার মতোই, তাহলে জীবিকা নির্বাহ করার জন্য এরা মাথার ঘাম পায়ে ফেলে জঙ্গলে মধু সংগ্রহ করে পাথর কেটে দেবী মূর্তি ও ভাস্কর্য বানিয়ে থাকে। সেখানে সীমিত জ্বালানি নষ্ট করে রাতের দিকে লেখালেখি করতে কুণ্ঠা বোধ করি। তাই রাতে খাওয়া দাওয়ার পর বাইরে একটু পায়চারি করে আমি আর সোমেশ্বর যে যার ঘরে এসে দৌড় দিয়েছি। বৌঠানের শরীরটা আজ বিকেল থেকে খারাপ হয়েছে। পাহাড়ি জল হাওয়ায় হালকা জ্বর বাঁধিয়েছে, তাই তাড়াতাড়ি আলো নিভিয়ে বিশ্রাম নেওয়াই শ্রেয়। বাইরের প্রবল বর্ষণ আর মাঝে মধ্যেই মেঘের গর্জনের একটা অদ্ভুত মাধুর্য আছে। রাতের আহারে মাংস আর পরোটা সাঁটিয়ে মশারির ভিতর চাদর মুড়ি দিয়ে দিব্যি নাক ডাকছি, হঠাৎ দরজায় ঠকঠকানিতে ঘুম ভাঙল। ডেকে উঠলাম, কে? সোমেশ্বর নাকি? নন্দন, তাড়াতাড়ি এসো, দরজা খোলো। ওপার থেকে ভেসে এলো। আমি তড়িঘড়ি বিছানা থেকে নেমে এসে দরজা খুলতেই সোমেশ্বর বলল, হাতে বেশি সময় নেই, তড়িঘড়ি তৈরি হও, এক্ষুনি বেরোতে হবে। বাইরে গাড়ি অপেক্ষা করছে। আমি অবাক। একই মধ্যরাত, তারপর বাইরে বৃষ্টি হচ্ছে। এই সময় কোথায় যাওয়ার কথা বলছে ও? সোমেশ্বর হেঁটে ওর ঘরের দিকে যাচ্ছিল। কৌতূহল চেপে রাখতে না পেরে পিছু ডেকে ওকে জিজ্ঞেস করলাম, এই সোমেশ্বর, এত রাতে যাবে কোথায়? আরে মানে হয়েছেটা কি সেটা তো বলো। থমকে দাঁড়িয়ে মাথা ঘুরিয়ে দুদণ্ড আমার মুখের দিকে তাকিয়ে ও যা বলল তা হজম করতে বেগ পেতে হয় বই কি। ও বলল, কলোনেল এডওয়ার্ড রবিনসন কিছুক্ষণ আগে আগুনে পুড়ে মারা গেছেন। ছাতনার জঙ্গল দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন, সেখানেই গাছের গুঁড়িতে ধাক্কা লেগে আগুন ধরে যায় বনেটে। পালাতে না পেরে প্রাণ যায়। আমরা ওখানেই যাব। আমি স্তম্ভিত হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। সোমেশ্বর একটা সিগারেট ধরিয়ে তাতে টান দিল। আমি অস্ফুটে বললাম, আমরা আশা থেকে এই নিয়ে 3 নম্বর হলো, আর কটা হবে কে জানে। যেই করছে কাজগুলো সে কি প্যাটার্নটা ইচ্ছা করে ভাঙলো নাকি ভাঙতে বাধ্য হলো? ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল সোমেশ্বর। আমি বললাম, মানে তুমি বলতে চাইছো যে এটা দুর্ঘটনা নয়, খুন, এবং একই লোক করছে? ও আমার দিকে তাকিয়ে বলল, বলতে চাইছি না নন্দন, এটা পরিকল্পিত হত্যা, আগের দুটোর মতোই। চলো, আর দেরি করে কাজ নেই, বেরিয়ে পড়া যাক। আর বৌঠান একা থাকবে? মানে একে অসুস্থ, তার উপর এই জঙ্গলের মাঝে দুর্যোগ এড়াতে একা রেখে যাবে ওকে? অরণ্যার শরীর এখন আগের থেকে ভালো আছে। রাতে খাবার পর 2টো জ্বরের বড়ি খাইয়ে দিয়েছিলাম, এখন জ্বরটা নেমেছে। পুলিশ পোস্টিং করে দিতে বলেছে মুকুন্দবাবুকে। আর অমল আর ওর স্ত্রী পাশের বাংলোতেই থাকে, বলে দিয়েছি দরকার পড়লে সত্য ডেকে নেবে। মিনিট 10-এর মধ্যে তৈরি হয়ে আমরা সরকার বাহাদুরের পাঠানো গাড়িতে চড়ে বসলাম। অরণ্যা ক্লান্ত দেহে আমাদের বিদায় জানাতে দরজার সামনে বেরিয়ে এলো। সাবধানে থেকো। হ্যাঁ, থাকবো। আর তোমরাও সাবধানে যেও। সব ভালোই ভালোই মিটে যাক। দুগ্গা দুগ্গা। হাত নেড়ে অরণ্যাকে বিদায় জানিয়ে গাড়িটা ফরেস্ট বাংলো ছাড়িয়ে জঙ্গলের পথ ধরল। চারিদিকে অন্ধকার
আর ছিঁচির ডাক। সামনে এক বন্দুকধারী পুলিশ কনস্টেবল, আর পিছনে আমি আর সোমেশ্বর। কি যেন ভাবছিল ও। সোমেশ্বর আমার ডাকে সম্বিত ফিরতে বলল, আচ্ছা নন্দন, এত রাতে কলোনেল জঙ্গল দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল কোথায়, আর কেনই বা যাচ্ছিল? আদেও কি তার দেহরক্ষীরা জানতো যে সে এই জঙ্গল দিয়ে রাতের অন্ধকারে কোথাও বেরিয়ে গেছে, নাকি খবরটা গোপন রাখতে এই পথ ধরলেন? তদন্ত ছাড়া তো বলা সম্ভব নয়। হে, একটা লোক সে গতকাল সকালে মৃত বন্ধুকে শেষবারের মতো দেখতে এলো, সে এত রাতে বাগান বাড়ি ছেড়ে জঙ্গলের পথ ধরে কেন যেতে গেল, তাও আবার কোনো দেহরক্ষী ছাড়াই বা সেপাই ছাড়াই? তবে কি উনি আজ করতে পেরেছিলেন যে এরপর ওনার পালা? সোমেশ্বর কথাটা শেষ করা মাত্রই গাড়িটা ব্রেক কষে দাঁড়াল। ঘড়িতে রাত 3:30। সামনে সারি সারি পুলিশ ভ্যান দাঁড়িয়ে, সার্চ লাইট ও মশাল হাতে সেপাইরা চারিদিক দিয়ে ঘিরে আছে বিস্ফোরণের জায়গাটা। আমরা গাড়ি থেকে নেমে সেদিকেই এগিয়ে যেতে দারোগা সোমনাথ চাটুর্যে এগিয়ে এসে বললেন, আসুন সোমেশ্বর বাবু, কোথা থেকে যে কি হয়ে গেল, এখন কি করি বলুন তো দেখি। আমরা তো কোনো তলই খুঁজে পাচ্ছি না। সোমেশ্বর জ্বলন্ত গাড়ির দিকে একদৃষ্টে চেয়ে বলল, কলোনেল সাহেবের বডি কি পোস্টমর্টমে পাঠানো হয়ে গেছে? হ্যাঁ, এই একটু আগেই পাঠালাম। তবে ওই বডির আর কিছুই ছিল না সোমেশ্বর বাবু। নিচের দিকটা পুরো ঝলসে গেছে, হাড়গোড় যা ছিল তা দিয়ে কোনো রকমে কাপড়ে জড়িয়ে গাড়িতে তুললাম। তবে উপরের দিকটা আর মুখটা সেভাবে পড়েনি। বিস্ফোরণের আওয়াজ পেয়ে পাশের গ্রামের লোকেরাও ছুটে এসেছিল, তবে ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। সোমেশ্বর ম্লান মুখে মাথা নেড়ে অভিতপ্ত মিনি কুপারের দিকে এগিয়ে গেল। পিছু নিলাম আমি। ভেতরটা একেবারে ঝলসে গিয়েছে। সিটের ওপরে নরম গদি ফুঁড়ে লোহার পাত বেরিয়ে এসেছে। আগুনের তাপে কাঁচ কুঁড়িয়ে মাটিতে পড়ে রয়েছে। পিছনের দরজাটা বোধহয় বহুবার খোলার চেষ্টা করেছিলেন কলোনেল সাহেব, কারণ তার লক ভাঙা অবস্থায় ঝুলছিল। রক্ত মাংসহীন দেহে যেরকম শুধু কঙ্কালটা অবশিষ্ট থাকে, ঠিক সেরকমই গাছের গুঁড়ির মাঝে বনের তোবড়ানো গাড়িটা সেভাবেই পড়েছিল। সোমেশ্বর সবার চোখের অলক্ষ্যে কখন যে গাড়ির চাকার দিকে ঝুঁকে পড়েছে বুঝতে পারিনি। আমার দিকে ইশারা করেও বলল, নন্দন, টর্চটা এদিকে নিয়ে এসো তো। আমি ওর কথা মতোই সার্চ লাইটটা গাড়ির সামনের বাম দিকের চাকার উপর ফেলতেই চমকে উঠলাম। স্টিলের রিংয়ের মাঝে একটা চকচকে সরু ছোঁচালো ধাতু আটকে রয়েছে। সোমেশ্বর রেঞ্জ দিয়ে দুটো টোকা মারতেই মাটিতে পড়ে গেল সেটা। হাতে নিয়ে 2 আঙুলের মাঝে ধরে এক দৃষ্টি চেয়ে আছে ও, আর দুদিক থেকে আমি আর দারোগাবাবু অস্ফুটে বললাম, সোমেশ্বর, এ তো কার্তুজ। তার মানে গাড়ির চাকায় কেউ বা কারা গুলি চালিয়েছিল, আর যার ফলে গাড়ির চাকা ফেটে গিয়ে গাড়িটার নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাছের গুঁড়িতে লাগে, এবং তারপরেই সম্ভবত বিস্ফোরণ। সোমেশ্বর তখনও কার্তুজটা উল্টে পাল্টে দেখে যাচ্ছে। হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, কিন্তু নন্দন, হিসেব যে মিলছে না। কিরকম হিসাব? গুলি তো চলেছে এটা তো নিশ্চিত, আর সেটা যে কেউ বা কারা চালিয়েছে তা তো আবশ্যক। তাহলে আর হিসাব মেলানোর কি আছে? সোমেশ্বর টর্চ লাইটটা ধরে জঙ্গলের উল্টো দিকের পথ ধরে কলোনেল সাহেবের গাড়ির চাকার দাগ ধরে একটু এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসল। তারপর লাইটের আলো আমাদের মুখের দিকে ফেলে বলল, দারোগাবাবু, গাড়িটা এই সোজা পথ ধরে আসছিল, তারপর চাকায় গুলি লাগাতে বেপথে গিয়ে গাছের ডালে ধাক্কা মারে। কিন্তু গুলিটা বাম দিকের চাকার রিংয়ে ঢুকেছে, মানে কেউ এই ঝোপের কাছাকাছি বাম দিকেই লুকিয়েছিল এবং সময় সুযোগ বুঝে গুলি চালায়। কিন্তু একটা মিনি কুপার গাড়ি
এই দুর্যোগের রাতে কর্দময় পিছল রাস্তায় এমন কি গতি তুলবে যে সোজা গাছের গুঁড়িতে ধাক্কা লাগা মাত্রই বিস্ফোরণ হবে? আর ধরেও নিলাম আগুন লেগে গিয়েছিল, কিন্তু কলোনেল সাহেব কি এতটাই আহত ছিলেন যে সামান্য দরজা খুলে বেরিয়ে আসতে পারলেন না? আমি স্তম্ভিত হয়ে কিছুক্ষণ ওর মুখের দিকে চেয়ে রইলাম। সত্যি তো, এই সম্ভাবনাগুলোর কথা তো মাথাতেই আসেনি। দারোগা বাবু বিস্ময়ের ঘোর কাটিয়ে বললেন, এগুলো তো মাথাতেই আসেনি সোমেশ্বর বাবু। তাহলে এখন উপায় কি? আর তো কোনো প্রমাণও নেই। ওই আতপোড়া বডিটা থেকে কি আর মৃত্যুর আসল কারণ অনুসন্ধান করা যাবে? যাবে। মাথা তুলে বলল সোমেশ্বর। ওর চোখের তারায় আত্মবিশ্বাসের বারুদ সুস্পষ্ট। এক্ষুনি একবার অটোপসি সেন্টারে যেতে হবে। কাটা ছেঁড়াটা সামনে থেকে দেখলে হয়তো কিছুটা অনুমান করা যেতে পারে। সোমেশ্বর কথাটা শেষ করা মাত্রই দারোগা বাবু দুজন পুলিশ সেপাইকে ডেকে গাড়ির বন্দোবস্ত করতে বললেন। ভোরের আলো ফোটার আগেই আমরা বেরিয়ে পড়লাম লাশ কাটা ঘরের উদ্দেশ্যে। আমার বুকের ভিতরটা কেমন যেন করছিল। সদ্য মৃত লাশের দেহ চেরা, এর আগে কখনো দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য আপনারা যাই বলুন না কেন, আমার তা হয়নি। তাই একটু ভয় আর ঘৃণা মেশানো একটা অনুভূতি আমাকে ক্রমশ গ্রাস করছিল। তাই গাড়িতে যেতে যেতে একটাও কথা বলার মতো মানসিক অবস্থা আমার ছিল না। দারোগা বাবু জিজ্ঞেস করলেন, আচ্ছা সোমেশ্বর বাবু, এই রকমটাও তো হতে পারে যে অনেকে খাবার বা জল বা অন্য যে কোনো উপায়ে বিষ দেওয়া হয়েছিল। মানে আগের দুজনকে ঠিক যেভাবে মারা হয়েছিল আর কি। হতে পারে সেই বিষক্রিয়ার ফলে উনি নিজের চলন শক্তি হারিয়েছিলেন, বা ওনার শরীর শিথিল হয়ে আসছিল বলেই উনি আর পালাতে পারেননি। সোমেশ্বর জানলার বাইরের জঙ্গলের দিকে চেয়ে বলল, দেখুন দারোগা বাবু, হতে তো অনেক কিছুই পারে, কিন্তু ফরেন্সিক বা পোস্টমর্টেমের রিপোর্ট না দেখা পর্যন্ত একটা দিশা দেখতে পাচ্ছি না কিছুতেই। অটোপসি সেন্টারের বাইরে জিপ গাড়িটা এসে থামতে আমরা নেমে পড়লাম। অন্ধকারে ইটের পাঁজর বেরিয়ে আসা এবং ভাঙা দেওয়ালের মাঝে গজিয়ে ওঠা পেঁচানো গাছের গুঁড়ি দেখে একটু অস্বস্তি হচ্ছিল। সোমেশ্বরের ডাকে সম্বিত ফিরল। এই নন্দন, ভেতরে যাবে না নাকি ভয় করছে? না মানে যেতে কি হবেই, না গেলেও তোমার থেকে শুনে নিলেও তো হয় নাকি? হ্যাঁ তা হয়, কিন্তু আমি যে তোমাকে বাড়িয়ে বলবো না তার কি মানে আছে? আর সেই আসরে গপ্প তুমি ছাপার অক্ষরে লিখবে আর পাঠকদের গাল ভরা গপ্প উপহার দিয়ে ঠকাবে। যদিও তোমাদের সাহিত্যিকদের রুডি রুচি এখন ওই লোক ঠকানোর ওপরেই দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, থাকো, বাইরে থাকো। অপমানটা গায়ে মাখতে পারলাম না। ওর মুখের ওই ব্যঙ্গের হাসি দেখে সোজা দারোগা বাবুকে অনুসরণ করে ভিতরে ঢুকলাম। আর ঢোকা মাত্রই পচা গন্ধে গা গুলি উঠল আমার। নাকে রুমাল চাপা দিয়ে চোখ ছিটকে আমরা একটু একটু করে অটোপসি টেবিলের দিকে এগিয়ে গেলাম। নেশায় মত্ত দুই টোন তখন ছেনি দিয়ে কলোনেল সাহেবের মাথার খুলি ফাটিয়ে ঘিলো পরীক্ষা করতে ব্যস্ত। বাটালি দিয়ে ডিসেকশন করে নাড়ি ভুড়ি বের করে বাইরে কেমিক্যাল সলিউশনে চুবিয়ে রেখেছে। এক কোনায় মাদক আসক্ত ডাক্তারবাবু দেওয়াল ঘেঁষে ছিমুচ্ছে। পাশের টেবিলটায় কেমিক্যাল আর ফর্মুলানের শিশি ও কিছু কাটা অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে রয়েছে। আর তার পাশেই মোটা ছুঁচ আর সুতো। চেরাই শেষ হলে সেগুলো সেলাই করতে লাগবে। তবে কলোনেল সাহেবের দেহ কতটা সেলাইয়ের উপযোগী তা অনুমান করা খুব কঠিন নয়। গলার নিচের অংশে চামড়া নেই বললেই চলে। টেবিলের চারিদিকে কাঁচা রক্ত ছড়িয়ে রয়েছে, আর তার উপর মিটমিটের বাল্বের আলো এবং দেহতে পচনের গন্ধ এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে, যে আমাদের ওখানে আমাদের উপস্থিতিকে ক্রমশ দুর্বিষহ করে তুলছিল। আমরা টেবিল থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ সোমেশ্বর টেবিলের দিকে এগিয়ে গেল। লাশের উপর খানিকটা ঝুঁকে ওপরের বাল্বটা ধরে দেখার চেষ্টা করল।
আমি আর দারোগাবাবু ওর সাহস দেখে একে অপরের মুখ চাওয়াচাবি করছিলাম। এক ডোমকে ডেকে কানে ফিসফিসিয়ে কি যেন বলে গেল। তারপর তার হাতে কটা টাকার নোট ধরিয়ে দিয়ে তর্জনী দিয়ে কলোনেল সাহেবের হৃৎপিণ্ডের ওপরের দিকটা কাটার নির্দেশ দিল। তবে ও কি কলোনেল সাহেবের মৃত্যুর আসল কারণ আজ করতে পেরে গেল? আমরা দুজন এক পা করে টেবিলের দিকে এগোচ্ছি। ডোমের কাঁপা হাতে ফুসফুসের নিচের এক মাংসপেশিতে স্কালপেলের এক খোঁচায় এক মুঠো রক্ত আর একটা চকচকে ধাতু পাশের টেবিলে ছিটকে পড়ল। এটাও তো একটা কার্তুজ। তবে এটা গাড়ির চাকা নয়, কলোনেলের বুকে আটকে ছিল, আর সম্ভবত তার মৃত্যুর প্রাথমিক কারণ। আওয়াজে ডাক্তারবাবুর হুঁশ ফিরতেই সে নিদ্রাচ্ছন্ন গলায় বলল, এই কে কে ওখানে? এটা কি কষাইয়ের দোকান পেয়েছেন নাকি? গলা পা পিঠ যেমন চাইবেন কেটে ধরিয়ে দেবে। অনেকক্ষণ থেকে আপনার পায়ে তারা দেখছি কিন্তু। সোমেশ্বর ইশারায় একজন ডোমকে কার্তুজটা কেমিক্যালে চুবিয়ে ওর হাতে দিতে বলে ডাক্তারবাবুর দিকে তাকিয়ে বললেন, নমস্কার ডাক্তারবাবু, আমি সোমেশ্বর বক্সী, সামান্য সত্যান্বেষী একজন। পায়তারাটা একটু করতে বাধ্য হলাম। নিজের কাজটা যদি ঠিক মতন করতেন তাহলে আমাকে আর এই পথ অবলম্বন করতে হতো না। না হলে এই কার্তুজটা যে কলোনেলের শরীরে গিথে আছে তা তো জানতেই পারতাম না। আর হ্যাঁ, আপনি বোধহয় লক্ষ্য করেননি যে আমার সাথে একজন পুলিশ এসেছে। কাজেই কসাইয়ের দোকানে যে আসেনি তা নিশ্চয়ই বুঝতে পারছেন। কাজের সময় নেশা করে ঝিমোচ্ছেন, আর ওদিকে একটার পর একটা খুনের কোনো কিনারা হচ্ছে না। এই খবরটা যদি সরকার বাহাদুর জানতে পারে, চাকরিটা থাকবে তো? এই বলে সোমেশ্বর কার্তুজ হাতে বেরিয়ে যাচ্ছিল। ডাক্তারবাবু কি মনে হতে পিছু ডেকে ওর কাছে হাত জোর করে এসে বললেন, এরকম করবেন না সোমেশ্বর বাবু, আমার বড় ভুল হয়ে গেছে। তবে তবে আমি কথা দিচ্ছি, কাজের সময় নেশা ছুঁই দেখবো না। আসলে আসলে এই গন্ধ আর নিতে পারি না, বুঝলেন কি না? বয়স হচ্ছে তো, তাই আর কি। দারোগাবাবু এতক্ষণ চুপ ছিলেন, এবার বললেন, তাহলে আর পোস্টমর্টেমটা করার কি দরকার রইল ডাক্তারবাবু? কান খুলে শুনে রাখুন, রিপোর্টে কোথাও যদি কোনো গলদ থাকে তাহলে আমার হাত থেকে কিন্তু কেউ আপনাকে বাঁচাতে পারবে না। তখন হাজার কাকতে মিনতি করলেও কিন্তু রেহাই আপনি পাবেন না। একটার পর একটা খুন হয়ে চলেছে আর আপনারা এখানে নেশা করে যাচ্ছেন। হাহ, যত সব। এই বলে তিনি বেরিয়ে গেলেন। সোমেশ্বর ডাক্তারবাবুর অসহায় মুখটার দিকে তাকিয়ে বললেন, একটা সত্যি কথা বলুন তো, আগের দুটো পোস্টমর্টেম করে আপনি কোনো মিল পেয়েছিলেন কি? আসলে দুটো খুনই একই বিষ দিয়ে করা হয়েছে বলে আমার অনুমান, কিন্তু কি সেই বিষ সেটা আমি এখনো ঠিক খুঁজে বার করতে পারিনি। সোমেশ্বর তার কাঁধে হাত দিয়ে বলল, দেখুন, এই কলোনেল সাহেবের বডিতে সেই বিষের কোনো চিহ্ন পাওয়া যায় কিনা, তবে আমি নিশ্চিত যে সেই বিষ এই শরীরে পাবেন না। এই বলে ও বেরিয়ে এলো সেন্টারের বাইরে। আমি ওর পিছু নিলাম। বাইরে বেরিয়ে একটা সিগারেট জ্বালিয়ে তাতে টান দিতে দিতে হাতের কার্তুজটা উল্টে পাল্টে দেখল ও। দারোগাবাবু বললেন, মানে দুটো কি একই না আলাদা? একই, তবে গতকাল রাতে ওই জঙ্গলে একজন নয়, দুজন ছিল, আর দুজন দুদিক থেকে গুলি চালায়। প্রথমে সামনে থেকে, যেটা কলোনেল সাহেবের বুকে লাগে, তারপরেরটা গাড়ির চাকাতে, আর দুটোই মাউজার পিস্তলের গুলি, কিন্তু বিস্ফোরণের হিসেবটা এখনো পরিষ্কার নয়। ও কথা শেষ করতেই আমি বললাম, কারা করছে এরকম কোনো অনুমান? ও জ্বলন্ত সিগারেটটা পা দিয়ে পিষে একটু কেশে বলল, নন্দন, শুধু অনুমান নয়, আমি নিশ্চিত বুঝে গেছি যে খুনগুলো কে বা কারা করেছে। তাহলে আপনি বলুন আমাকে, আমি এক্ষুনি অ্যারেস্ট করার ব্যবস্থা করছি। আমি একটু অবাক হলাম। ও জানে যে কে খুন করেছে, অথচ আটকানোর চেষ্টা করছে না। এ আবার কেমন কথা? বললাম, কে খুন করছে বলে তোমার মনে হয়, আর কেনই বা মনে হয়? প্রশ্নটা এড়িয়ে ও জিপের পিছনের সিটে উঠে বসে পড়ল। তারপর ঘাড় ঘুরিয়ে বলল, উঠে এসো তোমরা, যেতে যেতে বলবো।
আমরা জিপে উঠে বসলাম। ভোরের আলো ফুটেছে। কিছুটা দূরে জঙ্গলের রাস্তার মধ্যে গাড়িটা ঢুকতেই বোমকে শুরু করলো রহস্য উন্মোচন। আমি আর দারোগাবাবু এক মনে শুনতে লাগলাম। তবে আপনাদের জন্য এই উপসংহারের পর্বটা স্থগিত রাখছি। আপাতত মুখবন্ধ দিয়েই শুরু করছি। এই ঘটনার ঠিক সপ্তাহ দুয়েক আগে এক বৃষ্টি ভেজা বিকেল। আমি আর সোমেশ্বর দাবা খেলায় ব্যস্ত। অরণ্যা চা আর গরম গরম বেগুনি নিয়ে হাজির। বেগুনির টাকনা দিয়ে দিব্যি মুড়ি খাচ্ছি। হঠাৎ অরণ্যা বলল, শোনো না গো, অনেক দিন তো হলো কোথাও যাওয়া হয়নি। চলো না গো ঘুরে আসি কোথা থেকে, কাছে পিঠে হলেও চলবে, কিন্তু এই বাড়ির একঘেয়েমিটা তো একটু কাটতো। সোমেশ্বর এক ঢোক গরম চা গলায় ঢেলে আমার দিকে তাকিয়ে বলল, কি বলো সাহিত্যিক, তোমারও কি একমত? সত্যি বলতে অনেকদিনই কোথাও ঘুরতে যাওয়া হয়নি। রোজ নামচা লেখালেখি আর নতুন বইয়ের দোকানটা চালানো ছাড়া আর কিছুই করে ওঠা হয় না। একটা ছুটি নিতে মন চায়, কিন্তু ওই যে ছুটি নিয়ে বাড়িতে চার দেওয়ালের মধ্যে আটকে থাকতে ইচ্ছে হয় না। বহুদিন খোলা আকাশটা দেখা হয়নি। অগত্যা বলেই ফেললাম, বউঠানের সাথে আমি একমত, একটু হাওয়া বদলে প্রয়োজন আছে বই কি। বেশ, তবে তোমরা ঠিক করো কোথায় যাবে। কোনো নির্জন জায়গা বাছো নন্দন। কটা দিন আলো আঁধারির মাঝে পাখির কলতান আর ঝিঁঝির ডাক শুনলে মনটা শান্ত হয়ে যাবে। এই ব্যস্ত শহরের কোলাহল থেকে অনেকটা দূরে। এই বলে সোমেশ্বর পরের দানটা বাড়িয়ে আমার ঘোড়াকে চোখের নিমেষে উড়িয়ে দিল। আমি হতভম্ব হয়ে চেয়ে রইলাম। তবে তারপর যা হলো তাতে আর যাই হোক, আমার মানটা বেঁচে গিয়েছিল। বৌঠান উঠে এসে দাবার ঘুঁটিগুলো লণ্ডভণ্ড করে বোর্ডটা বন্ধ করে সোফার উপর বসে বলল, উফ, তোমাদের খেলা বন্ধ না করলে কেউ যাওয়ার জন্য মাথায় ঘামাবে না। সোমেশ্বর এবার উঠে গিয়ে বৌঠানের পাশে বসে তার হাত ধরে তার মান ভাঙানোর চেষ্টা করল। আচ্ছা বেশ, বলো কোথায় যেতে চাও তুমি, আমরা সেখানেই বেড়াতে যাব। বৌঠান আমার সামনে হাতটা চেপে ধরতে বেশ লজ্জাই পাচ্ছিল, তা বেশ বুঝলাম। তাই গোমরা মুখে একটা হাসির টোল পড়তে দেখে আমার বন্ধুর উৎফুল্ল ভাব দেখে নিশ্চিন্ত হলাম। তারপর সে বলল, শোনো না, বাঁকুড়ার ওইদিকে একটা পাহাড়ি অঞ্চল রয়েছে, নাম শুশুনিয়া। খুব নির্জন নিরিবিলি জায়গা, থাকার জন্য একটা ফরেস্ট বাংলোও আছে। দাদারা কত বছর বেড়াতে গিয়েছিল তো, আমি অনেক গল্প শুনেছি। বেশ তো, আমরা তো শুশুনিয়া পাহাড়ে দিন কয়েক কাটিয়ে আসতে পারি নাকি, কি বলো ভাইয়া? শুভস্য শীঘ্রম। ফরেস্ট বাংলোর ব্যবস্থা করো, বুকিং করো, পরের সপ্তাহে আমরা রওনা দেব। এই বলে সোমেশ্বর চাটা শেষ করেই বারান্দার বাইরে গিয়ে একটা সিগারেট ধরালো। অরণ্যা সন্ধে আরতি দিতে ঠাকুর ঘরে যেতেই আমি লেখার টেবিলে ঝাঁপিয়ে পড়লাম। আগের উপন্যাসের শেষের ভাগটার আজ সমাপ্তি ঘটাতেই হবে। ঠিক এক সপ্তাহ পর আমরা শুশুনিয়া পাহাড় বেষ্টিত গ্রামাঞ্চলে এসে পৌঁছালাম। এই অঞ্চল ঘিরেই গড়ে উঠেছে সেনা প্রশিক্ষণের ক্যাম্প আর তার সংলগ্ন কলোনেলের বাগান বাড়ি। চারিদিকে দিগন্ত বিস্তৃত সবুজ প্রান্তর। এই গ্রামে বসতি সব মিলিয়ে খুব জোর 30 কি 40 হবে। কায় ক্লেশে এদের দিন কেটে যায়। অর্ধেক দিন দুবেলা খাবারও জোটে না ঠিক মতো। মৌসুমি পর্যটনের উপর নির্ভর করে এদের দিন চলে। বন্যায় এই গ্রামের বসতি আগের অর্ধেক হয়ে গেছে। তাই আসার সময় গাড়িতে করে চাল ডাল আর নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রী নিয়ে এসেছিলেন, তাতে যদি একবেলার অভুক্তি দূর হয়। আসার পর ফরেস্ট বাংলোটা চারিদিকে পর্যবেক্ষণ করে এসে জলখাবার খেতে বসেছি। ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি। বাংলোর কেয়ারটেকার অমল আর ও স্ত্রী ইন্দু সব ব্যবস্থা করে রেখেছে। সবে মাত্র লুচিতে 2 কামড় বসিয়েছি, অমনি 2 জন পুলিশ বাংলোর গেটে এসে সোমেশ্বরের নাম ধরে ডেকে উঠল।
সোমেশ্বর বাবু আছেন নাকি? সোমেশ্বর খাবারের প্লেটটা টেবিলের উপর রেখে হাত ধুয়ে গেটের দিকে হাঁটা লাগালো। আমি একটু অবাকই হয়েছিলাম। শহর ছেড়ে এত দূর নিরিবিলিতে ছুটি কাটাতে এসেছি আমরা, আর সেখানেও পুলিশ এসে হাজির। আর পুলিশ সোমেশ্বরের খোঁজ করছে মানে নিশ্চয়ই কোনো রহস্যজনক কাণ্ড ঘটেছে। এই ভাবতে ভাবতে অন্য মনস্কভাবে গরম রসগোল্লায় এক কামড় বসিয়েছি, অমনি সোমেশ্বরের ডাকে সম্বিত ফিরল। উঠে পড়ো হে ভায়া, ডাক এসে গেছে। নতুন রহস্য। মেজর জেনারেল রডুলফ সাহেব গতকাল মধ্যরাতে খুন হয়েছেন ওই কলোনেলের বাগান বাড়িতে। তদন্তে আমাকে নিয়োগ করেছে স্বয়ং লালবাজার। ও বলা শেষ করা মাত্রই অরণ্যা বলল, মানে এখানে ঘুরতে এসেও তোমরা দুজনে খুনি ধরতে ছুটবে, আর আমি বাড়ির মতোই একা বসে থাকবো? তাহলে আর বেড়াতে এসে লাভ কি হলো? ওদের কথোপকথনের মাঝে আমি হাত ধুয়ে তৈরি হয়ে নিলাম। হ্যাঁ অরণ্যা, আমরা এই যাব, একটু পরেই চলে আসব। তারপর পাশের গ্রামে গিয়ে সবার হাতে খাবার সামগ্রী তুলে দেব। তুমি একটু অপেক্ষা করো। এই বলে অরণ্যার চিবুকটা সোমেশ্বর তুলে ধরতেই সে বলল, আচ্ছা বেশ, সাবধানে যেও, তাড়াতাড়ি বাড়ি ফিরো তোমরা। আমরা কলোনেলের বাগান বাড়ির উদ্দেশ্যে জঙ্গলের পথ ধরে রওনা দিলাম। মিনিট 10 হাঁটা রাস্তা। প্রকাণ্ড প্রাসাদের বাহির মহলে আজ পুলিশের ছড়াছড়ি। মেজর জেনারেলের গত রাতে রহস্য মৃত্যু হয়েছে। কিভাবে সেই মৃত্যু হলো এবং কে বা কারা এই মৃত্যুর জন্য দায়ী, তা যতক্ষণ না তদন্ত করে উদ্ধার করা যাচ্ছে ততক্ষণ ব্রিটিশ সরকার এবং লালবাজারের পুলিশ কর্তারা শান্ত হবে না। আমরা যাওয়ার আগেই পুলিশের গোয়েন্দারা এসে হাজির হয়েছে। প্রাসাদের অন্দরমহল বিলিতি কায়দায় সুসজ্জিত। দালানের মাঝে একটা মস্ত ঝাড়বাতি। গত রাতের ঘটনার পর আলোগুলো নিভিয়ে দেওয়ার অবকাশ হয়নি কারোরই, তাই আলোর ছটায় দালানময় আলোকিত করে রেখেছে। চারিদিকে কাঁচের গ্লাস এবং বিলিতি মদের বোতলের ছড়াছড়ি। পিয়ানোর লিডটাও বন্ধ করা নেই। আধ খাওয়া মাংসের টুকরো এবং অগোছালো অবস্থায় ছড়িয়ে থাকা এঁটো খাবার প্লেট ও মেঝের উপর জুতোর দাগ দেখে এইটুকু নিশ্চিতভাবে বলা যায় যে গত রাতে একটা পার্টির আয়োজন করা হয়েছিল এই বাড়িতে। আমি সিঁড়ি ধরে রুডলফ সাহেবের ঘরে এসে উপস্থিত হলাম। ভিতরে প্রথম পর্যায়ে তল্লাশি ততক্ষণে হয়ে গিয়েছে। সোমেশ্বর ঘরে পা রাখতেই একজন লম্বা বলিষ্ঠ চেহারার লোক, তার পরনে পুলিশের পোশাক, আমাদের দিকে এগিয়ে এসে বলল, আসুন সোমেশ্বর বাবু, কমিশনার সাহেব আপনার কথা আজ সকালেই আমায় বলেছেন। নমস্কার, আমি দারোগা সোমনাথ চাটুর্যে। সোমেশ্বর একটু ভিতরে ঢুকে ঘরটা চারিদিকে চোখ বোলাতে বোলাতে বলল, নমস্কার, আমার নাম সোমেশ্বর বক্সী। তারপর আমার ঘাড়ে হাত রেখে বলল, আর ইনি আমার বন্ধু সাহিত্যিক নন্দন বন্দ্যোপাধ্যায়। নকশা করা পালঙ্কের খাট, তার উপর চিরনিদ্রারত মেজর জেনারেল রুডলফ সাহেব উপুর হয়ে শুয়ে আছে। চোখ দুটো খোলা উপরের দিকে। তার সেই ভয়ঙ্কর বিস্ফারিত দৃষ্টি যেন মৃত্যু যন্ত্রণাকে প্রদর্শিত করছে। প্রাক্তন পুলিশকর্তা স্যার চার্লস টেগার্টের বিশ্বস্ত সহচর মহেন্দ্রলাল দাশগুপ্তের মৃতদেহের উপর ঝুঁকে পড়ে কিছু একটা খোঁজার চেষ্টা করছে। এমনিতেই সোমেশ্বরকে দেখার পর থেকেই তার মনস্ক্ষুণ্ণতা সুস্পষ্ট ফুটে উঠেছিল। তারপর সোমেশ্বরের সত্যান্বেষণ শুরু হওয়া মাত্রই পেশাদার প্রতিদ্বন্দ্বিতার দরুন বারবার ওকে অপমান করে থামিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তবে সোমেশ্বর বিক্ষেপে ধ্যান দেওয়ার পাত্র নয়। বেমালুম মহেন্দ্রলাল বাবুকে উপেক্ষা করে মেজর জেনারেল মৃতদেহটার উপর ঝুঁকে পড়ল। বিছানার চাদরে ছোপ ছোপ রক্তের দাগ। ঠোঁটের কুণবে সে রক্ত গড়িয়ে মাটিতে পড়েছে। তার সাথে মিশে রয়েছে কাঁচা বমি। মাছি ভন ভন করে ঘুরছে তার পাশে। বেশ কিছুক্ষণ মেজরের চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকার পর কি মনে হতে যে আমার পকেট থেকে রুমাল বের করে আঙুলে পেঁচিয়ে মেজর সাহেবের দুটো ঠোঁটের ফাঁকটা সরিয়ে
দাঁতের মাড়ি আর জিভের রংটা দেখার চেষ্টা করল। তারপর শরীরের অন্য ক্ষতস্থান দেখার চেষ্টা করল। আমার চোখে কোনো কিছুই ধরা পড়ল না। সাধারণ বিষক্রিয়া বলেই মনে হচ্ছে। খাবার বা জলের সাথে কোনো রকমে বিষ মিশিয়ে খুন করা হয়েছে বলেই মনে হয়েছিল, কিন্তু তারপরের ঘটনাগুলো এই হত্যা রহস্যের নতুন মোড় এনে দিল। ঘরের ভিতরে কোনো অস্বাভাবিক বিষয় লক্ষ্য করা গেল না। বাইরের দালানের তুলনায় ঘরটা একটু বেশি গোছানো। একে একে বাড়ির সদস্য ও পরিচারকদের ডেকে জিজ্ঞাসাবাদ শুরু হলো। মেজরের পরিবার বলতে স্ত্রী এবং 2 কন্যা, কিন্তু বাগান বাড়িতে তার সাথে কেউ থাকে না। কর্মসূত্রে তাকে এই পার্বত্য অঞ্চলে থাকতে হয়েছে। পরিচারক 2 জন এবং তার এক ব্যক্তিগত দেহরক্ষী, এই ব্যাস। বাইরের কড়া নিরাপত্তাকে ফাঁকি দিয়ে কারোর ভিতরে ঢুকে খুন করা সম্ভবই না। তবে খুনটা কি এই 3 জনের মধ্যেই কেউ করল? উদ্দেশ্য তো পাওয়া যাচ্ছে না। গত রাতের পার্টিটার ব্যাপারে নিশ্চিত হওয়া গেল পরিচারকের থেকে। অতিথি বলতে সবাই ইউরোপিয়ান ক্লাবের সদস্য। খাওয়া দাওয়া করে অনেক রাত পর্যন্ত মদ্যপান চলেছিল। তারপর একে একে সবাই চলে গেলে মদ্যপ মেজর সাহেবকে তুলে ঘরে দিয়ে আসেন ওর 2 পরিচারক। এদিকে বিষটা রক্তে মেশার 2 উপায়: 1, শরীরে ইনজেক্ট করা, এবং 2, খাবার বা তরল জাতীয় কিছুর মধ্যে মিশিয়ে খাইয়ে দেওয়া। এদিকে বাড়ির পরিচারকের ঘর তন্ন তন্ন করে খোঁজার পরও কোনো রকমের সূত্র পাওয়া যায়নি। বিভিন্ন রকমভাবে জেরা করার পরও তারা একই কথা বলে গেছে। বাবু বাবু আমি কিছু যাই না বাবু, আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই, সাহেব মশাইকে কেনই বা খুন করবো আমরা? আমাদের সাইরা দিন। এদিকে তার ব্যক্তিগত দেহরক্ষী জানিয়েছে যে কোনো খাবার বা জল সে মুখে তোলা পর্যন্ত মেজর সাহেব খান না। সুতরাং বিষ যদি থেকেই থাকত তবে দেহরক্ষী সবার আগে ক্ষতি হতো। পোস্টমর্টেম রিপোর্ট আবার স্পষ্টভাবে উল্লেখ করেছে যে সারা শরীরে বিষ ইনজেক্ট করার কোনো চিহ্ন নেই, এমনকি বিষটা পর্যন্ত ধরা যাচ্ছে না। তবে দেহাঙ্গ কেটে চিরে ক্ষতির হিসেব নিকেশ করে এইটুকু পরিষ্কার যে বিষটা ভয়ঙ্কর। কিন্তু কিভাবে এলো এই বিষ? কেই বা দিল? উত্তর পেলাম না আমরা। গত রাতের পার্টির পর সবাই বাড়ি চলে গিয়েছিল। তবে কেউ কি বাড়ি যায়নি? লুকিয়েছিল মেজরকে খুন করার উদ্দেশ্যে। তবে এত নিরাপত্তা, চারিদিকের উঁচু দেয়াল টপকে বাইরে যাওয়া কোনো রাস্তা নেই, তবে কি করে কেউ লুকিয়ে থাকতে পারে? বাইরের নিরাপত্তা রক্ষীদের প্রশ্ন করাতে কোনো সদুত্তর পাওয়া গেল না। এদের প্রধান রমেশ সোমেশ্বরকে এক প্রকার এড়িয়েই যেতে লাগলো। কিছুটা হতাশা নিয়ে আমরা ফরেস্ট বাংলোতে ফিরে এলাম। সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টির পর রোদ উঠে 2 পাহাড়ের খাঁজে এমন অপরূপ সুন্দর রামধনু সৃষ্টি করেছে যে বলার মতো নয়। অরণ্যা বারান্দায় এসে আনমনে সে রামধনুর দিকেই তাকিয়েছিল, হাতে একটা বই। সোমেশ্বর পিছন দিক থেকে তার কাঁধে হাত রাখতেই অরণ্যার সম্বিত ফিরল। কি পড়ছো? রবীন্দ্রনাথ? রক্তকরবী। যতবারই পড়ি ততবারই নতুন স্তর আবিষ্কার করি। লেখনীর কি অদ্ভুত মাধুর্য, তাই না? সোমেশ্বর একটা সিগারেট ধরিয়ে একটা বেতের মোড়া টেনে বসল। আমিও বসলাম ওর পাশে। তারপর বলল, তা আগের বাড়ির থেকে এবারে কি এমন নতুন স্তর পেলে শুনি? শেষবার যখন পড়েছিলাম তখন 16 বছর বয়স। ভাব সম্প্রসারণের বোধ তখনও আসেনি। সেই সময় নন্দিনী চরিত্রটাকে একটা অন্য রকম ভাবে দেখেছিলাম। মনে হয়েছিল যে তার যুদ্ধটা বোধ হয় রাজা এবং তার একনায়কতন্ত্রের বিরুদ্ধে, কিন্তু এখন বুঝলাম তা একেবারেই নয়। প্রতিবাদটা যান্ত্রিকতার বিরুদ্ধে। যক্ষপুরীর প্রজাদের যে অমানসিক নির্যাতন চালানো হতো, বিদ্রোহটা তাকে ঘিরেই। মানুষ তো নিমিত্ত মাধ্যম মাত্র, সময়ের হাতে গড়া একটা রক্ত মাংসের প্রলেপ।
অরণ্যার কথা শেষ হতেই সোমেশ্বরের মুখের দিকে চোখ গেল। ওর মুখে একটা অদ্ভুত উচ্ছ্বাস লক্ষ্য করলাম। বিকেল হতে চলল, তাই কথা না বাড়িয়ে আমরা তৈরি হয়ে সামনের গ্রামটার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গ্রামে পৌঁছে অরণ্যা একে একে সমস্ত খাবারের সামগ্রী তাদের হাতে তুলে দিল। মাসের পর মাস অভুক্ত অপুষ্ট মানুষদের হাতে দুমুঠো চাল পাওয়ার পর শাপভ্রষ্ট শিশুদের মুখে হাসি দেখলে নিজের আবেগ কি আর ধরে রাখা যায়? তারা একে একে গ্রামের মোড়ল কালিদা মুরবুর বাড়ির দালানে হাজির হয়েছিল। সেখানেই প্রতি সন্ধেতে তারা জড়ো হয়ে মাদল বাজানো আর তাদের লোকনৃত্যের মহলা দিয়ে থাকে। যদিও ফরেস্ট বাংলো থেকে আলে কালে নৃত্য প্রদর্শনের ডাক আসে বললেই চলে, তারা আগুন ঘিরে নৃত্য শুরু করল। মাদলের তালে চারপাশে ঝিঝির ডাক ও আকাশে পূর্ণ জ্যোৎস্নালোকে সেই পর্বত শৃঙ্গের মাঝে এ অপার্থিব অনুভূতি সৃষ্টি করেছিল। হঠাৎ পিছন দিক থেকে একটা ডাক ভেসে এলো। সোমেশ্বরবাবু, আমি কানু সর্দার। তারপর দাঁড়িয়ে থাকা ছেলেটির ঘাড়ে হাত দিয়ে বলল, ও ভানু আমার ভাই। ভাষার টানটা শুনলেই বোঝা যায় যে তারা এই অঞ্চলেরই মানুষ। বাড়ির দালান থেকে একটু দূরে পুকুরের পাড়ে হেঁটে গেলাম আমরা। সঙ্গে ছিল ওরা দুজন। এর মধ্যে ভানু খুঁড়িয়ে চলে। জিজ্ঞেস করতে বলল, ও কিছু না, ছোটবেলার একটা দুর্ঘটনার পর থেকে এরকমই চলছে। আমার কথা তোমরা জানলে কিভাবে? আসলে আমরা দুজনেই ছোটবেলা থেকে কলকাতায় থাকছি। মা বাবা অনেক অল্প বয়সে মারা গেছেন। তারপর আমরা কলকাতায় চলে যাই। ওখানে এক অনাথ আশ্রমে বড় হয়ে উঠি। তারপর সেখান থেকেই কলেজ পড়াশোনা সব করেছি। এখন আমি আরও দুজনেই চাকরি করি। আপনার কথা তাই শুনেছি এবং নন্দনবাবুর বইতেও পড়েছি। কানুর ভাই ভানুর শেষের কথাটা শোনাতে একটু নিশ্চিন্ত হতে পারলাম যে আমার লেখা বই তাহলে বাজারে চলছে। বাহ, সে তো খুব ভালো ব্যাপার। তা এখানে কি এমনি নাকি ছুটি কাটাতে? প্রশ্ন করলাম আমি। কানু পুকুরের জলের উপর চাঁদের প্রতিবিম্বর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, প্রতি মাসেই এই দিন কয়েকের জন্য এই গ্রামে এসে থাকি। যতটা সম্ভব এই গ্রামের মানুষদের সাহায্য করার চেষ্টা করি। এখানকার ছোট ছোট বাচ্চাদের পড়ানোর উদ্যোগও নিয়েছি আমরা। তাই আশা আর কি। ওদের সাথে কথা বলতে বলতেই অনেকটা রাত হয়ে যায়। বাংলোতে ফিরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি আমরা। এইভাবে দিন দুয়েক কেটে যায়। সোমেশ্বরের তদন্তটা যে কতটা এগিয়েছে তা আমি বুঝে উঠতে পারিনি এখনো। এই দিন দুয়েকের মাঝে মধ্যেই ওকে অন্যমনস্ক হতে লক্ষ্য করেছি। না বলে কয়ে বহুবার বেরিয়ে গেছে জঙ্গলের দিকে। ওর এই রকম অবস্থা দেখে আমি জিজ্ঞেস করে বসলাম, আচ্ছা সোমেশ্বর, তুমি কি জেনে গেছো যে খুনটা কে করেছে? কে খুন করেছে নাকি খুনগুলো কে করছে, কোনটা জানতে চাও নন্দন? ঘরের মধ্যে পায়চারি করতে করতে বলল ও। আমি হতবাক। জিজ্ঞেস করলাম, আরে কিসব বলছো তুমি? একটাই তো খুন হয়েছে। খুনগুলো মানে আরো কেউ খুন হয়েছে নাকি? হয়নি, তবে হবে খুব শীঘ্রই। যে বা যারা করছে কাজগুলো তারা কি এত সহজে থামবে? সুযোগ কি বারবার দরজায় কড়া নাড়ে নন্দন? তার মানে তুমি বলছো আরো কটা খুন হতে চলেছে? তাহলে আমরা আটকাচ্ছি না কেন? বললাম আমি। জানলার বাইরের পাহাড়ের দিকে তাকিয়ে একটু ভেবেও বলল, চলো নন্দন, আমরা একটু বাগান বাড়ির সংলগ্ন ক্যাম্পটা ঘুরে আসি। দেখা যাক যে মেজর সাহেবের অবর্তমানে প্র্যাকটিসে কোনো রকমের খামতি রয়েছে কিনা। আমি জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে ক্যাম্পে এসে পৌঁছালাম। জোর কদমে প্রশিক্ষণ চলছে তাদের ভিতর। দূরে জঙ্গলের ঝোপে গাছের উপর কিছু কাঁচের বোতল টাঙিয়ে রাখা, রাইফেল শুটিং প্র্যাকটিসের জন্য। তাদের প্রশিক্ষণ দিচ্ছে দারোগা সোমনাথ চাটুর্যে। একটিতে পরপর 7টা বোতল নিমেষে উড়িয়ে দিল সে। অসাধারণ। এই লক্ষ্য থাকলে শত্রুপক্ষের ভিত খুব সহজেই কাঁপিয়ে দেওয়া যাবে। তবে সামান্য দারোগার এত ভালো লক্ষ্যভেদ, মানে এদের সেভাবে প্রশিক্ষণ তো দেওয়া হয় না। কিন্তু তাও। কথাটা সোমেশ্বর শেষ করার আগেই দারোগা বাবু এসে হাজির।
আরে নমস্কার সোমেশ্বরবাবু, তা আজ হঠাৎ এই পথে? হাতের পিস্তলটা রেখে তিনি বললেন, আমরা একটু চারিদিকটা আর কি ঘুরে দেখছিলাম। চলুন, যেতে যেতেই কথা বলা যাবে। আমি এই পুলিশ কোয়ার্টারেই যাব, আসুন। তারপর কথা বলতে বলতে তার কোয়ার্টারের পথে হাঁটা দিলাম আমরা। সোমেশ্বর অনেকক্ষণ পর জিজ্ঞেস করল, আচ্ছা সোমনাথবাবু, আপনার কি কাউকে সন্দেহ হয় যে বা যারা খুনটা করে থাকতে পারে? সেই রকম তো কাউকে মনে হয়নি। কেন, আপনার কাউকে সন্দেহ হচ্ছে নাকি? সোমেশ্বর কিছু বলতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে গ্রামের 2-3 ছেলে হন্তদন্ত হয়ে এদিকে ছুটে এলো। আমাদের সামনে এসে তারা হাঁপাতে হাঁপাতে বলল, দারোগা বাবু, সর্বনাশ হয়েছে। কেন, কি হলো রে আবার? মহেন্দ্রলাল বাবু। এতটা বলে সে তর্জনের ইঙ্গিতে পুছিয়ে দিল। দারোগা বাবু আর আমরা এক মুহূর্ত সময় নষ্ট না করে সেদিকে দৌড় দিলাম। পুকুর পাড়ে এসে দারোগা বাবু থামলেন। পুকুর পাড় থেকে সদ্য একটা লাশ উদ্ধার করা হয়েছে। পাড়ের লোকজন তাকে ঘিরেই শোরগোল শুরু করে দিয়েছে। আমি সোমেশ্বরের মুখের দিকে তাকালাম। আজ সকালেই ও আন্দাজ করেছিল যে আরো কটা খুন হতে চলেছে, আর হলো ঠিক তাই। মহেন্দ্রলাল দাশগুপ্ত বাবু সকালে এই পথ ধরে ঘোড়া চেপে যাচ্ছিলেন। আচমকাই ঘোড়া থেকে পড়ে যান পুকুরের জলে। পুকুরের জলে ডুবে কি কেউ মারা যেতে পারে, যদি না আগে থেকে তার দেহ শিথিল হয়ে চলন শক্তি রোধ করা হয়? সোমেশ্বর মৃতদেহের উপর ঝুঁকে পড়ে আবারও মুখের ভিতরটা দেখার চেষ্টা করল। ঠোঁটের কোণে একইভাবে রক্ত ছোপ লেগে আছে। মৃত্যুর আগে বিষক্রিয়ায় রক্তবমি এবং যন্ত্রণায় ছটফটানি তার লাশ দেখেই স্পষ্ট বোঝা যায়। প্রায় ঘন্টা 2 জলে পড়েছিল লাশটা। তারপর ছেলের দল মাছ ধরতে এসে দেখতে পায়। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে খুন দুটো একই লোকের করা এবং উদ্দেশ্যটাও এক। খাবার টেবিলে বসে পড়ল ব্যোমকেশ। অরণ্যা ডালের বাটিটা আমাকে এগিয়ে দিয়ে বলল, তা যদি হয়েই থাকে, এমন কি অজানা বিষ থাকতে পারে যা পোস্টমর্টেমে ধরা পড়ছে না, অথচ বাজারে পাওয়া যাচ্ছে? এটাই তো বুঝতে পারছি না বৌঠান, যে কে কেন এবং কিভাবে খুনগুলো করছে। ধরনটাও বড় উদ্ভট। এমন তো নয় যে শুধু সাহেব মরছে, তাহলে না হয় ভাবতাম অত্যাচারের প্রতিশোধ। আমার তো মাথাতে কিছুই আসছে না। নন্দন, সেদিন মেজরের দেহের মধ্যে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলে? কই না তো। বিষক্রিয়ায় মৃত্যু যেমন হয় তেমন আর কি। ওই তো রক্তবমি, শরীর হাত পা যন্ত্রণায় বেঁকে যাওয়া আর বিস্ফারিত দৃষ্টি, এ তো সাধারণ ব্যাপার। শুধুই কি তাই, মেজর সাহেবের গা থেকে একটা অদ্ভুত আতরের গন্ধ আসছিল। আশ্চর্যজনকভাবে তার ঘরে রাখা বিলিতি সেন্টের সঙ্গে সেই গন্ধের কোনো মিল নেই। আর মুখের ভেতর দাঁতের মাড়িতে জর্দার লালচে ছোপ। এদিকে বাড়ির পরিচারক আর দেহরক্ষী জানিয়েছেন যে তিনি আজ পর্যন্ত কখনো পান ছুঁয়েও দেখেননি। তুমি তো আরো ঘেঁটে দিলে ভাইয়া, কিছুতেই তো বুঝতে পারছি না জর্দার সাথে মৃত্যুর কি সম্পর্ক আছে। ওহে চিরকুমার, তোমার হবে না। এই বলে ও খাবারটা শেষ করে মুখ ধুতে গেল। আমি আর অরণ্যা অবাক হয়ে একে অপরের দিকে চেয়ে রইলাম। দুপুরের দিকে দারোগা বাবু এসে খবর দিয়ে গেছেন যে কলোনেল এডওয়ার্ড রবিনসন তার বন্ধু মহেন্দ্রলাল বাবুকে দেখতে এসেছেন এবং তার করা হুকুম যে এই পরিস্থিতিতে কেউ যেন বাড়ি থেকে না বেরোয়। অগত্যা লেখার টেবিলে বসে গেলাম। আমার বন্ধু সোমেশ্বর চিরকালই স্রোতের বিপরীতে হেঁটে এসেছে। বাধা বিপদ ওসব যত ওর কাছে আসবে তত ও সেই দিকে ছুটে যাবে। যেটাই বারণ করা হয়েছে সেটাই সে করবে। আর এইবার তাকে সঙ্গ দিচ্ছে তারই সহধর্মী। বৌঠান আর ও বিকেলের দিকে একসাথে জঙ্গলে পদভ্রমণে বেরোলো। ফিরল সন্ধ্যার মুখে, কিন্তু ফেরার পর ওর মুখের ভাবমূর্তি সম্পূর্ণরূপে পাল্টে গেছে।
এক অদ্ভুত আত্মবিশ্বাসের পারদ খেলছে ওর চোখে। বাড়ি ফেরা থেকেই বৌঠানের জ্বরে গা ম্যাজম্যাজ করছে। আর সেই রাতেই ঘটে যায় তৃতীয় খুন, তবে ধরনটা অনেকটা আলাদা। এতক্ষণ আপনারা অসীম ধৈর্য ধরে যা শুনলেন তা ছিল এই ঘটনার উৎপত্তি এবং সত্যান্বেষণের পদ্ধতি। এইবার শুনবেন রহস্যের জবনিকা পতনের পালা। সোমেশ্বর, এবার বলো তো বীজ থেকে গুলি করার পথ কেন বেছে নিল খুনি? পোস্টমর্টেম সেন্টার থেকে ফেরার পথে গাড়িতে জিজ্ঞেস করলাম আমি। বুঝলে নন্দন, আমার মনে হয় এই প্রশ্নের উত্তর দারোগা বাবু আরো ভালোভাবে দিতে পারবে। দারোগা বাবু জিপটা চালাতে চালাতে মাঝে মধ্যে সুযোগ বুঝে পিছনে মুখ ঘুরিয়ে একটা দুটো কথা বলছিল। সোমেশ্বরের শেষ কথাটা শুনে সে আচমকাই ব্রেক কষে গাড়িটা দাঁড় করালো। তারপর স্টিয়ারিংটা শক্ত হাতে চেপে ধরল। হ্যাঁ, মানে আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝলাম না। সোমেশ্বর গাড়ি থেকে নিচে নেমে বেরিয়ে এলো। আমরা ওকে অনুসরণ করলাম। জঙ্গলের রাস্তা ভোরের দিকে শুনশানি থাকে। চারিদিকে পাখির কোলাহল ও পাহাড়ের কোলে সূর্যোদয়ের একটা বিস্ময়কর প্রতিরূপ তৈরি করেছিল। দারোগা বাবু সবার অলক্ষ্যে তার পিস্তলটা বের করে সোমেশ্বরের দিকে তাক করে বলল, খবরদার, আর একটাও বাজে কথা বললে এইখানেই দুজনকে শেষ করে দিয়ে চলে যাব। আর এই ঘটনাকে আততায়ী হামলার দুর্ঘটনা বলে চালাতে ঠিক 2 মিনিট লাগবে আমার। হে, কি করছেন আপনি? আরে পাগল হয়ে গেছেন নাকি? সোমেশ্বরের হেঁয়ালির মধ্যেও কি সত্যি আমার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে? তবে কি দারোগা বাবুই এতগুলো খুন করলো? কিন্তু কেন? কথাটা বলার পর দারোগার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে থাকে। সোমেশ্বর অট্ট হাসিতে ফেটে পড়ে। ঠিক যেমন গতকাল রাতে করলেন। কি তাই তো? একটা গাছের গুড়ির সামনে দাঁড়িয়ে সোমেশ্বর বলল, আমি এটাই বলতে চাইছি যে গতকাল রাতে কলোনেল সাহেবের গাড়িতে গুলিটা আপনি চালিয়েছিলেন। কি ঠিক বলছি তো? কি সব উল্টোপাল্টা বলছেন? আমি কেন খামোখা কর্নেল সাহেবকে খুন করতে যাব? যে সরকারের নমক খাই তাকেই শেষ করতে চাইবো আমি? হ্যাঁ, একজন মানুষ তার অন্নদাতাকে তখনই সরিয়ে ফেলতে চায় যখন সহ্যের আর ধৈর্যের সীমা লঙ্ঘিত হয়। যেমন আপনার নিজের বোনকে চোখের সামনে ধর্ষণ করে জ্বালিয়ে দিতে দেখেছেন। সেই কষ্ট, রাগ, যন্ত্রণাটাকে আজ বছর 8 ধরে আপনি বয়ে বেরিয়েছেন। আর অবশেষে সেই বহু প্রতীক্ষিত সুযোগটা যখন পেলেন, তখন কি আর ছেড়ে দেবেন? দেখুন সোমনাথ বাবু, প্রশিক্ষণ কেন্দ্রে আপনার গুলি চালানো দেখে আমার সন্দেহ হয়েছিল। এতটা নিখুঁত টিপ আর যাদেরই হোক, একজন সাধারণ দারোগার হতে পারে না। তারপর গতকাল দুপুরে আমি আর অরণ্যা জঙ্গলে ঘুরতে যাওয়ার নাম করে আপনার থানায় যাই। তখন আপনি মহেন্দ্রলাল বাবুর বডি পোস্টমর্টমে নিয়ে গেছেন। টেলিফোন করি লালবাজারে, লোক লাগিয়ে ঘন্টা খানেকের মধ্যে সমস্ত তথ্য বের করে ফেলি। আর তারপর গত রাতে কলোনেল সাহেবের বুকের বাম দিকে গুলি লাগার ঘটনাটা নিশ্চিত হওয়ার জন্যই আজ পোস্টমর্টেমটা সচক্ষে দেখতে এসেছিলাম। পিস্তলটা মাউজার, কিন্তু গুলিটা চালিয়েছেন আপনি। দারোগা সোমনাথ চাটুর্যে পিস্তলটা মাটিতে ফেলে কান্নায় ভেঙে পড়ল। দাঁতে দাঁত চিপে কান্নাটা কোনো রকমে গলায় আটকে সে বলল, হ্যাঁ সোমেশ্বর বাবু, খুনটা আমিই করেছি, আমি খুনটা করেছি। শালা শালা শুয়োরের বাচ্চা আমার 14 বছরের ফুটফুটে বোনটাকে। কথা বলতে গিয়ে অঝরে কেঁদে ফেললেন তিনি। সোমেশ্বর এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রাখল। তারপর কোনো রকমে নিজেকে সামলে বলল, কর্নেল এডওয়ার্ড মহেন্দ্রলাল আর মেজর জেনারেল রুডলফ কোনো নরপিশাচের থেকে কম নয়।
নিষিদ্ধ পল্লীতে ওদের রোজকার আনাগোনা লেগেই থাকতো। এতে অবশ্য তাদের বেশি দিন মন ভরল না। তাই তারপর শুরু হলো রাতের দিকে লোক দিয়ে রাস্তা থেকে অল্প বয়সী মেয়েদের অপহরণ করে তুলে আনা এবং তাদের ভোগ করে আবার রাস্তায় ছেড়ে দেওয়া। আমার বোনটাও একদিন সন্ধেবেলা বাবার সাথেই ফিরছিল। মাঝপথেই গাড়ি থামিয়ে তুলে নিয়ে যায় তাকে। বাবা অনেক বাধা দেওয়ার চেষ্টাও করেছিল, কিন্তু বাবার মাথাতেও আঘাত করে ওরা অজ্ঞান করে দিয়েছিল। পরের দিন সকালে বোনের লাশটা গঙ্গার ঘাটে ভাসতে দেখে খবর দেওয়া হয়। গোটা পরিবারটা ওখানে শেষ হয়ে গেছিল সোমেশ্বর বাবু। আমার তখনও পড়াশোনা শেষ হয়নি, আর একা কি বা করতে পারি আমি। তবে সেদিন নিজের জেদটাকে চেপে রেখেছিলাম। আমার বোনের মতো শয় শয় মেয়েদের সর্বনাশের বদলা আমাকে আমাকে নিতেই হবে। ওদের ঘরে ঢুকেই ওদের মারব। ওই মানুষরূপী রাক্ষসগুলো গোটা দেশের শত্রু, দশের শত্রু, আর ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। নিজেকে পরীক্ষার জন্য প্রস্তুত করলাম। আমি যোগ দিলাম পুলিশ ফোর্সে, আর অপেক্ষায় ছিলাম এই সুযোগটার। আগে 3 বার এই অঞ্চলে বদলির সুপারিশ করেও কোনো লাভ হয়নি। তারপর যখন হলো, তখন এই সুযোগ কি আর হাতছাড়া করা যায় বলুন? এত দূর বলে দারোগা বাবু থামলেন। আমি এক মনে সবটা শুনছিলাম। তারপর সোমেশ্বর বলল, পুলিশ ফোর্সে ঢোকার পর থেকেই আপনার সাথে আলাপ হয় ভানু আর কানুর, আর তারপরই হয় এই হত্যার পরিকল্পনা। হ্যাঁ সোমেশ্বর বাবু, ভানু আর কানু কলকাতায় স্বদেশী কাগজের সম্পাদক ওরা, এবং যথেষ্ট বুদ্ধিমান এবং মেধাবী 2 ভাই। টেগার্ড সাহেবের হুকুমে একবার ওদের গোপন ডেরায় হানা দিয়েছিলাম। অনেকেই পালিয়েছিল, কিন্তু ভানু সেদিন পায়ে গুলি খেয়ে পড়ে যায়। হাসপাতালে তার থেকে তাদের স্বদেশী দলের কার্যকলাপের ব্যাপারে জানতে পারি। এইটুকু অবশ্য বুঝেইছিলাম যে এরা খুব সহজে মোচকাবার নয়। দেশের কল্যাণে ওই সাহেবগুলোকে তাড়াতে এরা প্রাণ দিতেও প্রস্তুত, আর নিতেও। আর খুবই কাকতালীয়ভাবে এরা এই অঞ্চলেরই আদি বাসিন্দা। রাতের অন্ধকারে লুকিয়ে স্বদেশীদের ডেরায় যাওয়া শুরু করলাম। নিয়মিত রাইফেল শুটিং প্র্যাকটিস করেছি। পুলিশের যতটা ভেতরের খবর জানতাম সব দলের ছেলেদের দিতাম, এবং এখনো দিয়ে আসছি আমি। সেদিন কর্নেল এডওয়ার্ডকে বিষ দিয়ে খুন করার কথা হয়েছিল, কিন্তু উনি সম্ভবত ষড়যন্ত্রের কথা আজ করেছিলেন। তাই অসুস্থতার নাটক করে বাগানবাড়ি থেকে কিছু দূরে একটা হাসপাতালে নিরাপদে আশ্রয় নেন। তারপর সুযোগ বুঝে কাউকে কিছু না জানিয়েই ওয়ার্ড থেকে পালিয়ে যান তিনি। পেছনের পথটা ধরে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ওনার অলক্ষ্যে ক্রমাগত নজর রেখে চলেছিলাম আমি, এবং ছদ্মবেশে লুকিয়েছিল ভানু আর কানু। সামনে থেকে গুলিটা আমিই চালিয়েছিলাম, যেটা কর্নেলের বুকে লাগে, আর কানুর গুলিটা লাগে চাকায়। গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারা মাত্রই বোমা ছুড়ে মারে ভানু। চোখের নিমেষেই বিস্ফোরণ, দাও দাও করে চলে যায় গাড়িটা। ওই মারণ যন্ত্রণায় ওকে কাতরাতে দেখে সে যে কি তৃপ্তি হচ্ছিল সোমেশ্বর বাবু, আপনাকে বলে বোঝাতে পারবো না। অন্নদাতার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি, কিন্তু নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করিনি আমি। আর আমি যা যা করেছি তার জন্য বিন্দুমাত্র অনুশোচনা নেই আমার সোমেশ্বর বাবু। এবং এরপর যদি ধরা পড়ে আমার ফাঁসিও হয়, আমার কোনো আক্ষেপ থাকবে না। আমার কাজ শেষ। না, শেষ নয়, এখনো অনেক কাজ বাকি আপনাদের তথা আমাদের। দেশ থেকে সাহেব তাড়াতে হবে, স্বাধীন করতে হবে, অনেক কাজ বাকি। সবই তো পরিষ্কার, কিন্তু মেজর আর মহেন্দ্রলাল বাবুর খুনগুলো কিভাবে, মানে? নন্দন, তোমাকে আতর আর পানের কথা বলেছিলাম গতকাল, মনে পড়ে? হ্যাঁ, তা বলেছিলে, কিন্তু এর অর্থ কি? এর অর্থ এটাই দাঁড়ায় যে সেদিন রাতে পার্টি শেষ হওয়ার পর মেজর জেনারেলের ঘরে এমন কেউ এসেছিল যার কথা বাড়ির লোক জানলেও তা বাইরে প্রকাশ করতে অনিচ্ছুক। এমন কেই বা হতে পারে যার দখলে দুশ্চরিত্র লম্পট মেজরের শরীর আসার সম্ভাবনা আছে।
আতরের গন্ধ পেয়ে বুঝেছিলাম বাড়িতে নিশ্চয়ই কোনো পতিতা আসে, এবং হয়তো রোজ রাতেই। নিরাপত্তা রক্ষীদের চাপ দিতেই তারা বলে ফেলে যে রোজ রাতে ঘোড়ার গাড়িতে করে রেশমি বাই আসে সাহেবের বাড়িতে। এ কথা বাইরের কেউ জানে না। রেশমি বাইকেও একইভাবে তুলে আনা হয় যেভাবে অন্য মেয়েদেরকে অপহরণ করা হয়েছিল। 3 বন্ধুর ভোগবিলাসের সামগ্রী রেশমি বাই অতিষ্ঠ হয়ে উঠেছিল। ওদিকে কিছু করার উপায়ও নেই। ঠিক তখনই সোমনাথ বাবু, ভানু আর কানু গিয়ে হাজির হয় তার কাছে। প্রস্তাবে রাজি হয় সে। তারপর সেদিন রাতে পানের মধ্যে বিষটা মিশিয়ে খাইয়ে দেয়। এদিকে তার খাবার আগে বারংবার তা পরীক্ষা করার হলেও যৌন আসক্তিতে মত্ত অবস্থায় সে কি আর ক্ষতির হিসেব রাখে? সেই সুযোগেই বিষ মেশানো পান পাতা, জর্দা আর মশলা সহযোগে অবশ্যই, তারই মুখে পুড়ে দেয়। এ কথা রেশমিবাই আমার প্রশ্নের মার প্যাচে পড়ে দিন 2 আগে স্বীকার করতে বাধ্য হয়েছেন। সোমেশ্বর কথাটা শেষ করার পরপরই দারোগাবাবু বললেন, আর মহেন্দ্রলালকে ভানু আর কানু ঘোড়া থেকে নামিয়ে হাত পা বেঁধে ওর মুখে বিষ ঢেলে দিয়েছিল। তারপর লাশটা পুকুরে ভাসিয়ে দেয়। কিন্তু কি এমন বীজ যা পোস্টমর্টেমে পাওয়া যায়নি, কিন্তু আপনারা জোগাড় করে ফেললেন? সেদিন তোমার বৌঠানের হাতে বইটা দেখার পর মাথায় বিদ্যুৎ খেলে গিয়েছিল। এই কথাটা তো মাথায় আসেনি, আর আসতও না যদি না তোমার বৌঠান বইটা সঙ্গে করে নিয়ে না আসতো। রক্তকরবী? মানে তুমি বলতে চাইছো হোলি এন্ডার পয়জনিং? রক্তবমি আর লক্ষণ দেখে কিছুই বুঝতে পারছিলাম না কি হতে পারে। এদিকে পোস্টমর্টেমেও ধরা পড়েনি। তারপর অরণ্যাকে কিছুটা খেয়ালের বশেই ওর উপলব্ধিগুলো বলার কথা বলি। রবি ঠাকুরের যক্ষপুরী যে কখন পর্বত বেষ্টিত বনাঞ্চল শুশুনিয়া মৃত্যুপুরীতে পরিণত হয়ে যায় তা আমি নিজেও ঠাওর করতে পারিনি। শুধু রক্তকরবী ফুলের কথাটা মাথায় ঘুরতে থাকে। আর জঙ্গলের ভিতর সেই গাছটা পাই। কে খুঁজে দিয়েছিল জানো? আমার নন্দিনী, আমার সহধর্মিনী অরণ্যা। এই বিষ বড় ভয়ঙ্কর নন্দন। ওলিয়েন্ডার পয়জনিং ধরা যায় না, কিন্তু একবার শরীরে ঢুকলে মৃত্যু নিশ্চিত। সোমেশ্বর থামল। তারপর দারোগাবাবুর পিঠে হাত দিয়ে বলল, সোমনাথ বাবু, আমার সত্যান্বেষণ এখানেই শেষ। আইনের ওপর আমার কোনো হাত নেই, কিন্তু সময়ের ওপর আছে। তাই আপনাকে না হয় এই কঠিন দুঃসময়ে একজন সুযোগ্য প্রতিপালক করে রেখে দিয়ে গেলাম। আমরা কাল সকালে কলকাতা ফিরে যাচ্ছি। আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল। আশায় রইলাম স্বাধীন ভারতবর্ষ খুব তাড়াতাড়ি দেখতে পাব। আসি। তাকে বিদায় জানিয়ে আমরা জঙ্গলের পথ ধরে হাঁটতে শুরু করলাম। 2 পায়ে এগোতেই তিনি আচমকা ডাক দিয়ে উঠলেন, সোমেশ্বর বাবু, নন্দন বাবু, বন্দে মাতরম, বন্দে মাতরম। সোমেশ্বর আর আমি একসঙ্গে গলা খুলে বুক চিতিয়ে বললাম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমরা ফিরে আসার মাসখানেক পর একদিন সকালে খবরের কাগজে চোখ বোলাতে বোলাতে গরম চায়ের কাপে চুমুক দিচ্ছে সোমেশ্বর। অরণ্যা হেসেলে রান্না চাপিয়েছে। তাকে হাতে হাতে সাহায্য করছে পুঁটিরাম। আমি বারান্দায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরাতে যাব, অমনি রেডিও থেকে ভেসে এলো, আজকের সকালের বিশেষ বিশেষ খবর। বাঁকুড়া সংলগ্ন পার্বত্যাঞ্চল বেষ্টিত গ্রাম শুশুনিয়াতে সৈন্য ছাউনিতে আগুন ধরিয়ে দিয়েছে গ্রামবাসীরা। খবর অনুযায়ী একদল তরুণ যুবকের উস্কানিতেই এই ঘটনার উৎপত্তি বলে শোনা যাচ্ছে। কলোনেলের বাগানবাড়ি ও প্রাসাদ ভেঙে ধূলিসাৎ করে দিয়েছে তারা। সোমেশ্বর মুখের সামনে থেকে খবরের কাগজের পাতাটা সরিয়ে হেসে চিৎকার করে ওঠে, রাজা, তুমি বাইরে বেরিয়ে এসো রাজা। শেষ হলো আজকের গল্প।
মৃত্যুপুরী। গল্পের বিভিন্ন চরিত্রে হরোস্কোপ ইউটিউব চ্যানেল থেকে ছিল রক্তিম, ইভান, বং স্টোরি সার্কেল থেকে শুভদীপ এবং অন্যান্য চরিত্রে ছিলেন সঞ্চিতা, বিপুল, আর্য, শ্রীরূপ, সৌভিক এবং আমি আসঞ্জন। পরিচালনা এবং আবহ সৃষ্টিতে বিপুল। পোস্টার ডিজাইন স্মৃতিশ। গল্পের সূত্রধার আমি ভয়েসম্যান আসঞ্জন। পরের সোমবার নিয়ে আসবো আরও একটি অভিনব গল্প, তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। নমস্কার, শুভরাত্রি।